কম্বোডিয়ার আন্তর্জাতিক মানব পাচার চক্রের কেস খেলেন একজন উপাচার্য এই রাজ্যের, এই পশ্চিমবঙ্গের। সম্ভবত তিনি বিধাননগরে থাকেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একজন প্রাক্তন উপাচার্য। তিনি শেষ পর্যন্ত কেসটা খেলেন কিভাবে জানেন? একজন প্রতারকের পাল্লায় পড়ে। তার কাছে টেলিফোন এসেছিল এই 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 যে বছর, এই বছরে 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি বারবার তাকে ফোন করা হয় এবং সেই ফোনে বলা হয় যে আন্তর্জাতিক মানব পাচার চক্র কম্বোডিয়া থেকে পরিচালিত হয় এবং সেখানে সাদাকাত খান বলে এক ব্যক্তিকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়। সেই ব্যক্তি যে কাগজপত্র দিয়েছেন এবং সেই কাগজপত্রের মধ্যে এই প্রাক্তন উপাচার্যর আধার নাম্বারটা লিঙ্ক রয়েছে, অর্থাৎ আধার নাম্বার যুক্ত রয়েছে। ফলত যা পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা আইনে শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এই প্রাক্তন উপাচার্যকে গ্রেফতার করা হবে, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হবে। ফোনটা এসেছিল প্রথমে ব্যাঙ্গালোর সাইবার ক্রাইমের দফতরের নাম করে। পরবর্তীকালে ধারাবাহিক ফোন, শেষ পর্যন্ত তিনি যাকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট, শেষ পর্যন্ত পাখে চক্রে তিনি নিজের গ্রেফতারি এড়াতে 35 লক্ষ টাকা খোয়ান। তখন তার ঘুম ভাঙে এবং শেষ পর্যন্ত বিধাননগর থানায় সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে লিখিতভাবে অভিযোগ জানানোর পর সেই সময় তিনি বুঝতে পারেন যে তিনি একটি ফলস এবং ফেক কেসে ফেঁসে গেছেন। আপনি ভাবুন তো সাধারণ মানুষের অবস্থা কী। সাধারণ ধরুন পড়াশোনা জানেন না এমন মানুষ, অথচ বিত্তবান, তাকে কতভাবে প্রতারকরা ফাঁদে ফেলতে পারে। আমি ভাবছিলাম একজন প্রাক্তন উপাচার্য এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য, সেই মানুষটি এই প্রতারণার ফাঁদে পড়ে গেলেন এবং তাকে ভয়টা দেখানো হলো কম্বোডিয়ার, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই নয়, একদম বহির্বিশ্বের কম্বোডিয়াতে একটা আন্তর্জাতিক মানব পাচার চক্র চলছিল। সেই মানব পাচার চক্রের ক্ষেত্রে সাদাকাত খান বলে একজন যুবক বা একজন মানুষ, তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারের প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যে আধার নাম্বারটা বেরিয়ে আসে, সেই আধার নাম্বারটা হচ্ছে এই মানুষটি, যিনি একজন ঘটনাচক্রের প্রাক্তন উপাচার্য, শিক্ষিত মানুষ এবং নিশ্চিতভাবে ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধে ওয়াকিবহাল মানুষ। তাহলে ইনি 35 লক্ষ টাকা খোয়ালেন কেন? এবং শেষ পর্যন্ত 35 লাখ টাকা খুইয়ে তিনি পুলিশের কাছে গেলেন। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। হয়তো গ্রেফতার হবেন, কে গ্রেফতার হবেন, কে কীভাবে গ্রেফতার হবেন সেটা পরের ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধে এত কথা সংবাদ মাধ্যমে বারবার প্রচারিত হয়, তারপরেও কেন মানুষ ফেঁসে যাচ্ছে এবং তাও শিক্ষিত মানুষ ফেঁসে যাচ্ছেন? আমি বলছি একজন উপাচার্য নিশ্চিতভাবে যথেষ্ট কনসাস একজন সিটিজেন, সেই মানুষটাও প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছেন এবং দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ কিংবা মধ্যপ্রদেশ, রাজস্থান নয়, একদম শটান তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানব পাচারের পুরো বিষয় নিয়ে এবং ঘন ঘন ফোন করা হয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের ভুয়ো অর্ডার পর্যন্ত বার করে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে যারা তাকে ফোনটা করেছেন। প্রথমে ব্যাঙ্গালোর সাইবার ক্রাইমের নামে ফোনটা করা হয়েছে। আমার প্রশ্নটা এখানে দেখুন, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সতর্ক থাকুন, সচেতন থাকুন সবাই। কোনো ফোন এলেই ঘাবড়ে যাবেন না। সিবিআই গ্রেফতার করবে, এনআইএ গ্রেফতার করবে, ইডি গ্রেফতার করবে, কিংবা কোনো একটা সুপ্রিম কোর্টের অর্ডার ভুয়ো দেখিয়ে দেওয়া হবে, চট করে সিদ্ধান্তে যাবেন না। বলুন যা পাঠানোর লিখিতভাবে পাঠান, কিন্তু কোনোভাবে কোনো ফোন না, কোনো ওটিপি শেয়ার করবেন না। এই ধরনের ফোন এলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান, প্রশাসনকে জানান, সাইবার ক্রাইমকে জানান। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক, পশ্চিমবঙ্গই কেন টার্গেট হবে এত? এই বাংলাকে তাহলে সেফ হেভেন মনে করে প্রতারকরা? আমার এই প্রশ্নটা বারবার মনে দেখা দেয়। আমি এই প্রশ্নটা করছি। পুলিশের কর্তারা কী করবেন জানি না। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে এর জন্য প্রচুর এনার্জি, সময়, টাইম দিতে হবে। শেষ পর্যন্ত একজন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য তার খোয়া যাওয়া অর্জিত রোজগারের টাকা শেষ পর্যন্ত তিনি ফেরত পাবেন কিনা আমি জানি না, কিন্তু সেটা তো ভবিষ্যতের ব্যাপার, ফেরত পাওয়া উচিত। কিন্তু পুলিশকে, প্রশাসনকে যে টাইমটা ডিভোট করতে হবে এর জন্য, এই পুরো 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 রিকভারির জন্য, সেটাও তো আলটিমেটলি পুলিশের যে সময় এবং এনার্জি এবং অর্থটা নষ্ট হচ্ছে, সেটা তো আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা। এখন পুলিশকে করতে হবে, করার দরকার, পুলিশের কাজ সেটা। কিন্তু সেটার থেকেও বাইরে আমার যেটা বারবার মনে হয়,
এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে আমি অনেক দিন আগে দেখিয়েছিলাম আপনাদের কাছে, খোদ টালিগঞ্জের নেতাজি নগরে ভিয়েতনামের এক যুবক এসে বসে সাইবার প্রতারণা করছে। আমরা দেখিয়েছি দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ডেরা বেঁধে সেখান থেকে সাইবার প্রতারণা চলছে। এখানে আবার বিধাননগরের মানুষ প্রতারিত হচ্ছে, নাম করা হচ্ছে ব্যাঙ্গালোরের সাইবার ক্রাইম। আদতে ব্যাঙ্গালোরের সাইবার ক্রাইম বলে আমার মনে হয় যে আদতে বিষয়টা নয়, বিষয়টা অন্য কোথাও হতে পারে, ভারতবর্ষে অন্য কোনো রাজ্য থেকে হতে পারে, পশ্চিমবঙ্গ থেকে হতে পারে। কিন্তু এই পশ্চিমবঙ্গের একজন শিক্ষিত মানুষ তিনি প্রতারিত হচ্ছেন দিনের শেষে। তাহলে কি কোনো একটা জায়গায় বাংলাকে মনে করা হচ্ছে, এই পশ্চিমবঙ্গকে মনে করা হচ্ছে যে প্রতারকরা মনে করছেন যে আমরা উই ক্যান ডু এনিথিং, কেন এখানে তো আমাদেরই সরকারে আছে, সুতরাং দিনের শেষে আমি একটা সেফগার্ড পেতে পারি, যদিও সেফগার্ড পাওয়া উচিত না। এবং পুলিশ নিশ্চিতভাবে যথেষ্ট উদ্যোগী হয়ে এই ব্যাপারটা অন্তত শেষ পর্যন্ত ইনভেস্টিগেট করবে, প্রতারকরা ধরা পড়বে। কিন্তু আমার আজকের এই প্রতিবেদন পেশ করার কারণটা খুব পরিষ্কার। কোনো শিক্ষিত মানুষ, কোনো কম শিক্ষিত মানুষও দয়া করে ফোনে এই প্রতারণার ফাঁদে পা দেবেন না। যিনি উপাচার্য, প্রাক্তন উপাচার্য, তিনি কম্বোডিয়ার মানব পাচারের সঙ্গে অভিযুক্ত সাদাকাত খান, তিনি এই উপাচার্যর আধার কার্ড নাম্বার জোগাড় করেছেন এবং সেই আধার কার্ড নাম্বার নাকি ব্যবহার করছেন, যদিও পুরোটাই ফলস, পুরোটাই ফেক, মানুষটাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। হয়তো বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি ভয় পেয়ে, লোক সম্মানের ভয় পেয়ে, তিনি তো করেননি, তিনি তো অপরাধ করেননি, কিন্তু তাকে ভয়টা পাওয়ানো হচ্ছে। এই ভয় পাওয়ানোর শক্তিটা প্রতারকরা পাচ্ছেন কি করে? আমার এই প্রশ্নটা রাষ্ট্রীয় যন্ত্রের কাছেও প্রশ্ন, পশ্চিমবঙ্গের কাছেও প্রশ্ন। পশ্চিমবঙ্গ যারা শাসন ব্যবস্থাতে চালান, পশ্চিমবঙ্গের বিভিন্ন পকেটে কর্নারে মাঝে মাঝে এই রিপোর্টটা আমাদের পেতে হয় কেন? যারা টেলিফোন করছেন তাদের টেলিফোন নাম্বারটা তো আইডেন্টিফাইড হচ্ছে না। এই যে উপাচার্য টেলিফোন নাম্বারটা নিশ্চয়ই বিধাননগর থানাকে দিয়েছেন, তার মানে সেই ফোন নাম্বারটা ইউজড হচ্ছে। এবার সেই ফোন নাম্বারটা যেখান থেকে ইউজড হন, তারা সাহস শক্তিটা পাচ্ছেন কী করে, স্পর্ধাটা পাচ্ছেন কি? এখানেও কি প্রভাবশালীদের হাত মাথার ওপর প্রতারকদের রয়েছে, যেখান থেকে তারা কনফিডেন্স পাচ্ছেন? প্রশ্ন করবেন না? এই প্রশ্নগুলো তো করা দরকার। এবং প্রতিদিন সংবাদ মাধ্যমে কোনো না কোনো রিপোর্ট বেরোচ্ছে। কোথা থেকে শক্তি পান, কোথা থেকে স্পর্ধা পান? এবং অনেক ক্ষেত্রে গ্রেফতারিও হচ্ছেন। তা গ্রেফতারির পরেও যারা আবার ফোন করে ডিজিটাল অ্যারেস্ট করছেন, যদিও ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, আলটিমেটলি আপনাকে ব্ল্যাকমেল করছেন। আর আপনি যদি কোনো অন্যায় না করেন তাহলে ব্ল্যাকমেলের শিকার হবেন কেন? স্পষ্টত এই জাতীয় ফোন এন্টারটেইন করবেন না। আপনাকে যদি চমকায়, আপনাকে যদি ভয় দেখায়, আপনি সরাসরি কোনো দিকে না থাকিয়ে প্রথম পুলিশ প্রশাসনকে জানান, পুলিশ কাজ না করলে মিডিয়াকে জানান। কেন এই অবস্থা হবে? কেন মানুষের অবস্থা হবে? ভাবুন তো, এই যে প্রাক্তন উপাচার্য মানুষটির অবস্থা, নামটি প্রকাশ্যে আসেনি, কিন্তু তিনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, শিক্ষিত মানুষ। সারা জীবনের অর্জিত রোজগারটা তিনি খোয়ালেন প্রতারকদের ফাঁদে পড়ে। হোয়ার ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন? এখানেও আমার প্রশ্ন, প্রশাসন কোথায়? যে প্রশাসনকে ভয়ই পায় না প্রতারকরা, সুপ্রিম কোর্টের অর্ডার, ভুয়ো অর্ডার দিচ্ছে, ভাবতে পারছেন? সেটাকেও তারা ম্যানুফ্যাকচার করেছেন কোনোভাবে। একজন বয়স্ক মানুষের তো ভয় পেয়ে যাওয়ার তো স্বাভাবিক। এখান থেকে প্রশ্নটা উঠছে যে আমি অ্যাডমিনিস্ট্রেশনকে মানি না, দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে মানি না, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনকে মানি না। উই ক্যান ডু এনিথিং, আমার যা ইচ্ছা হয় আমি তাই করব, এবং তারপর তার জন্য পুলিশকে দৌড়ে বেড়াতে হবে অ্যাট দ্য কস্ট অফ আওয়ার মানি। ভুল বললাম কিনা লিখবেন কমেন্ট বক্সে।